আপনার কাছে অনুরোধ রইল আমার এই ঘটনাটি ভালো লাগলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। আমার কাছে আরো স্টোরি রয়েছে, সেই স্টোরিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি বরাবরের মতোই ভালো আছেন, সুস্থ আছেন। 2012 সাল থেকেই ভূত এফএম শুনতাম মামার সাথে, আর এখন 2022 সাল হয়ে গেছে। এখনো ভূত.com এর রেগুলার শ্রোতা হিসেবে পাশে আছি। অনেকগুলো বছর পেরিয়ে গেছে আপনার এই স্পেশাল ঘটনা শুনে শুনে। এক অন্যরকম ভালো লাগা আর ভালোবাসা আপনার প্রতি। তাই আমি চাই ঘটনাটি সিলেক্ট হলে আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আজ আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনার অধ্যায় লিখে পাঠাচ্ছি আপনাকে। ঘটনাটির সব বিষয় আবার সবার কাছে থেকে শুনেই লিখছি, যেন কোনো কিছু বাদ না পড়ে। বস্তুত অনেকদিন আগেই ইচ্ছা ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু গুছিয়ে লিখতে পারবো কিনা সন্দেহে থাকার কারণে শেয়ার করা হয়নি। আজ একটু চেষ্টা করলাম, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। অনেক পুরনো ঘটনা হওয়ায় আমি বাসার সবার থেকে যেভাবে কালেক্ট করেছি এবং তারা যেভাবে বলেছে, আমার যা যা মনে আছে সেই সব মিলিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাল 2010। আমি শাওন। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার পরিবারে বাবা, মা, বড় বোন, ছোট বোন আর আমি। আমার বড় বোনের নাম নীলা। আপু তখন ক্লাস 7-এ, আর ছোট বোন রীতা আমাদের বাসায় নতুন মেহমান তখন। আমরা তখন থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায়। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হওয়ায় এক প্রকার তাড়াহুড়ার মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা। আম্মু আর আমার ভাই বোন কেউ বাসাটা দেখতে যায়নি, তাই সোজা উঠে যাই 2-3 দিনের মধ্যে। কিন্তু আমার ভাই বোন তখন সবাই মোটামুটি কম বয়সের হওয়ায় একটু ভয় পায় বাসাটি দেখে। একটু বিবরণ দেই বাসাটার। বাসা একদম কবরস্থানের গা ঘেঁষে ছিল। একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা। দেখেই মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ থাকেনি। বাসার নাম জান্নাত মহল। কবরস্থান থেকে বড় বড় বাঁশ গাছগুলো হেলে পড়ছে ছাদের ওপর, আর পাশেই দাঁড়িয়ে আছে বিশাল বিশাল 2-3টা কাঠবাদামের গাছ। আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান। দক্ষিণ পাশে কিছু দূরে ছিল আরো কয়েকটা বাসা, আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান। সামনে শুধু ছোট একটা রাস্তা। কি ভয়ঙ্কর দৃশ্য না? হ্যাঁ, ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল। বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল, অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন। একটি ইউনিট, কিন্তু 2টি ফ্যামিলি থাকা যাবে এভাবে বানানো হয়েছে। জানালাগুলোর বেশিরভাগই ছিল কবরস্থানের পাশে। আমরা থাকতাম 2টো রুম নিয়ে, আর কেউ ছিল না পুরো বাসায়, তাই পাশের 2টো রুমই ফাঁকা ছিল। ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা রাতেই। আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল একা বসে। একটু পর আম্মুর মনে হতে থাকে কে যেন সিঁড়ির ওপরের দিকে বসে আম্মুকে দেখছে, কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে। এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুর দিকে, কোনো ছায়ার মতো কিছু। আম্মু ভয় পায় ঠিকই, কিন্তু চেপে রাখে ভেতরে। কারণটা একটু বলি। আম্মু ছোট থেকে বড় হয়েছে টাঙ্গাইলের এক গ্রামে। আম্মুর নানির কাছে অনেক জিন ছিল। ছোট থেকেই আম্মু এসব নিয়ে অনেক কিছু জানে। এ কারণেই আম্মু অনেক সাহসী এসব বিষয় নিয়ে। এমনকি আমাদের ফ্যামিলিতে সব থেকে সাহসী আম্মাই। ঘটনায় ফিরে যাই। আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলা আপুকে ডাক দেয়। নীলা আপু আম্মুর পাশে গিয়ে বসে। সে সিঁড়িতেই বসে। আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তার দিকে তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে। রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না। আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা। আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে। এরপর আমাদের ঘটনাটা বলে। আমরাও ভয় পেয়ে যাই। আব্বু বেশি একটা থাকতো না বাসায়, যখন তখন ডিউটি থাকতো আব্বুর।
আব্বু বাসায় এলে আব্বুকেও আমরা বলি বিষয়টা, কিন্তু বরাবর সব পুরুষের মতোই আব্বুও হাসি ঠাট্টার মধ্যেই উড়িয়ে দেয় ব্যাপারটা। সেই রাতেই ঘটে আর এক ঘটনা। আমাদের লোহার চেয়ার ছিল দুটো। আব্বুর রাতে ছাদে গিয়ে বসে থাকার অভ্যাস ছিল আগে থেকেই, তাই চেয়ার নিয়ে ছাদে যায় আব্বু এবং আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসে ঘরে। রাতে সবাই ঘুমিয়ে পড়ি। আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে। ছাদের ওপর কেউ যেন কিছু একটা নিয়ে টানাটানি করছে, ভারী কিছু। ভাবলাম আব্বু মনে হয় ছাদে গেছে আবার, কিন্তু না। ডান পাশে ঘুরেই দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে। আমি আব্বুকে ডেকে তুললাম, তখন আব্বুও শুনল ছাদে টানাটানির আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বু ছাদে কে আছে? আব্বু বলে, তুমি উঠছো কেন বাবা, ঘুমাও, আমি দেখে আসছি। এদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্য থামছিল না, যেন কেউ চেয়ারটা টেনে ছাদের এক মাথা থেকে আর এক মাথায় নিয়ে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে নিয়ে আসছে। আমি শুয়ে শুয়ে শুনতে থাকি সব, আর ভয়ে কুঁকড়ে যাই। আব্বুকেও দেখি বসে থাকতে শুয়ে পড়ে আবার। আব্বু আর যায় না ছাদে। হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে। আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম, প্রথমত আব্বু ভাবে চোর এসেছে মনে হয়, কিন্তু পরে আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর যাওয়ার সাহস পায়নি। যাই হোক, ঘটনায় ফিরি। একটু পর শুরু হয় আর এক সমস্যা। অনেক জোরে জোরে শব্দ আসছে ছাদ থেকে। কেউ এবার ভারী কিছু দিয়ে বাড়ি মারছে ছাদে। একবার দুইবার নয়, লাগাতার, হয়তো চেয়ার দিয়েই। সবাই উঠে পড়ে আর আমার ছোট বোনও উঠে কান্না শুরু করে দেয়। ঠিক কয়েক সেকেন্ড পরেই আবার আমার বোনের চিৎকার শুনি আমরা। আব্বু উঠে যেতে যেতে নীলা আপু আমাদের ঘরের দরজা নক করতে থাকে আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে। আব্বু খুলে দিতে আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ, চোখ দিয়ে পানি, কাঁদো কাঁদো গলায় ভীষণ ভয়ে বলছিল, আম্মু আমার ভয় লাগছে অনেক, কে জানি জানালা দিয়ে ডাকাডাকি করছে। আম্মু আপুকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয়। তারপর আপু সব বলে। আপু বলে, ছাদের থেকে আসা এমন শব্দে আমার ঘুম ভেঙে গেছে, তাও আমি একটু চুপচাপ শুনছিলাম। প্রচুর ভয় লাগছিল আমার। তখনই শুনি আমাকে কে যেন নাম ধরে জানালার বাইরে থেকে ফিসফিস করে ডাকছে, নীলা, 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 নীলা। এরপর সব চুপ হয়ে যায়। আমি আমার মনের ভুল ভাবি, কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানালায় কেউ খুব জোরে জোরে বাড়ি মারে আর অট্ট হাসি হাসা শুরু করে। আমি এতটাই ভয় পাই যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে এসেছি। কারণ আমরা এলাকায় নতুন, তখন আমাদের কেউ চিনত না, কেউ নাম পর্যন্ত জানত না। আমরা সবাই অনেক ভয়ে ছিলাম সেই রাতে। আব্বু ছাদে যেতে চাইলেও আম্মু যেতে দেয় না, আর সে রাতে আব্বুর যাওয়া হয় না। বলে, সমস্যা আছে এই বাসায়, থাক, যেতে হবে না এত রাতে, শুয়ে পড়ো সবাই। এভাবেই চলে কিছুক্ষণ, এরপর থেমে যায় একাই। সে রাতে আমরা 5 জন একটা খাটেই ঘুমিয়েছিলাম কষ্ট করে। কারোরই ঘুম হয়নি ভালোভাবে। সকাল হতে আব্বু আর আমি ছাদে যাই। নতুন এসেছি, তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো। পুরো ছাদ জুড়েই ছিল বাঁশ আর কাঠবাদাম গাছের শুকনো পাতা। আমরা পুরো ছাদ জুড়েই শ্যাওলা জমে থাকতে দেখি। তার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাত্রে চেয়ারটা কেউ এদিক থেকে ওদিক টানাটানি করেছে, কারণ জমে থাকা শ্যাওলা আর পড়ে থাকা পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, যেমনটা হয় কেবলমাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলেই। দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোনায়। আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই। আব্বুকে রাতে ছাদে বসে থাকতে মানা করে দেয় আম্মু। আব্বু চলে যায় ডিউটিতে সকাল 8টার দিকেই। আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের ওই মাথায় থাকা ছোট্ট মসজিদটাতে, যেটাকে লোকজন মাজার বলে থাকতো সে সময়ে। সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনা খুলে বলল। সব শোনার পর উনি উত্তর দেন, আসলে ওই জায়গাটাই এমনই, ওখানে কেউ থাকতে পারবে না। আপনাদের উচিত ছিল
বাসাটা সম্পর্কে আগে জেনে নেয়া। হুজুরের কাছে শুনেছি ওখানে 17টা জিনের আস্তানা। বাসাটার সমস্যা তখন থেকেই শুরু, যখন ওটা তৈরি হয়েছে। পুরো বাসাটাই কবরস্থানের ওপর তৈরি, এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছে। অনেকেই এসেছিল থাকার জন্য, কিন্তু এমন সব ব্যবহার, এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি। এই তো আপনাদের ওখানে ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে, মূলত এসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবেই। কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় 1 বছর হলো। ওখানে বদজিনের অত্যাচার প্রচুর, ওদের কেউ থামাতে পারেনি এখনো পর্যন্ত, কারণ ওরা সংখ্যায় অনেক। মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে হুজুররাও ভয়ে চলে গেছে। যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেয়া। ওনার সাথে কথা বলে কথা শেষ হলে আমরা বাসায় চলে আসি। এত দ্রুত অন্য ভালোবাসা খুঁজে পাওয়াটাও সমস্যা। সেই সময়ে বাসাও কম ছিল, তাই এক প্রকার বাধ্য হয়েছিলাম আমরা ওই বাসাটাতে থাকার জন্য। সেদিন দিনের বেলা আর কোনো সমস্যা হয় না, কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় সূচিত হয়। সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা, কারণ আব্বু সেদিন রাত্রে ডিউটি ছিল না। আম্মু বাইরে রান্না করছিল, সাথে নীলা আপুও ছিল। কিছুক্ষণ পর আপু উপলব্ধি করে তার কানের কাছে পেছন থেকে কেউ ফিসফিস করে কি যেন বলছে। আসলে কেউ বললে ভুল হবে, আপু আমাকে বলেছিল কয়েকজন ভিন্ন গলায় আপুর কানের কাছে ফিসফিস করে কথা বলা বলি করছে আর খুবই আস্তে আস্তে হাসছে। আপু ভয়ে জমে স্থির হয়ে যায় তখন, যখন তার চোখ পড়ে বাসার প্রাচীরের দিকে। আপু দেখতে পায় একটা ভীষণ কালো লম্বা অবয়ব বসে আছে ঠিক প্রাচীরের ওপর, অপলকে আপুর দিকেই তাকিয়ে। আপুর বর্ণনা অনুযায়ী তার চোখগুলো ছিল স্বাভাবিকের তুলনায় বেশ বড়, আর মুখে এক বিভৎস রকমের হাসি। বাইরে লাইট ছিল না আমাদের, তাই আধারের মধ্যে তার চোখ আর দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট সম্পূর্ণ শরীরের আকারটাই বোঝা যাচ্ছিল, যেন আধারের মধ্যে আরো অনেক বেশি কালো। পাগুলো এতই লম্বা যে সেই উঁচু দেয়ালে বসেও মাটি ছুঁয়ে আছে। আপুর শরীর অসাড় হয়ে আসতে থাকে এটা দেখে। আবার কানের কাছে সেই ফিসফিস শব্দটাও ভেসে আসছে। আপু পারছে না সেই অবয়ব থেকে চোখ সরাতে। সামনে আম্মু বসে আছে, কিন্তু পারছে না ডাকতে। অবয়বটা বিভৎস হাসি হাসছে আর হাত ইশারা করে ডাক দিচ্ছে। ঠিক তখনই আপু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় ওখানেই। আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই সিঁড়ির কাছে। এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দেই। তারপর আম্মু তেল মালিশ করে দেয় পায়ে হাতে। প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছে আপুর শরীর। আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। সেই শীতল শরীরে হঠাৎ করেই প্রচন্ড জ্বর ওঠে। আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পড়তে দিতে থাকে। আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে। তখন এশার আজান হয়ে গেছে। হুজুর এসে কিছু সূরা আর দোয়া পড়ে ফুঁ দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে, কিন্তু শরীরে প্রচন্ড জ্বর। এরপর আপু সবকিছু হুজুরকে খুলে বলে, আর সাথে আমরাও জানতে পারি ঘটনাটা। হুজুর আগে থেকে জানতো এখানে কেমন ঘটনা ঘটে। হুজুর যেভাবে বলেছিলেন সেই আলোকে কিছুটা লিখছি। হুজুর বলেন, আপনারাই প্রথম না, এর আগেও যতজন ছিল এই বাসায় সবাই আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদেরকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি, বাসাটা যেন জলদি ছেড়ে দেয়। আপনাদেরকেও আমি এটাই বলবো, যত জলদি পারেন এই বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান, ভালো হবে। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাসায় 17টা জিন রয়েছে, যার সবকটাই শয়তান। এরা কাউকেই পছন্দ করে না এখানে। আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা চলে যান এখান থেকে। আর এদের তাড়ানোও যায় না, এরা অনেক শক্তিশালী। তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে। আজকে রাতটা আপনার মেয়েকে দেখে রাখুন। চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে খুব জলদি ইনশাল্লাহ। মাথায় পানি দিতে থাকুন, কাল তাবিজ পাঠিয়ে দেব আপনার 2 মেয়ের জন্যই। আমার ছোট বোনকে ঝেড়ে দিয়ে তিনি কিছুক্ষণ পর চলে যান। এখানে একটা বিষয় যোগ করব। আমার ছোট বোন রীতা, সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি শুরু করত। কোনো কিছুতেই তাকে থামানো যেত না। এক সুরে কাঁদতেই থাকবে অনেকক্ষণ, এবং একটা নির্দিষ্ট সময় পর চুপ হয়ে যেত। বাসাটার সবকিছুই সময় বুঝে শুরু হতো এবং শেষ হতো।
কেমন অদ্ভুত না? এরপর সেই রাত আমরা আবার একই রুমে 5 জন ঘুমাই, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় অদ্ভুত এক শব্দে। না, টানাটানির কোনো শব্দ নয়, কারণ আজ ছাদে চেয়ার নেই। আজ ছাদ থেকে মাটির গুঁড়া ফেলছে কবরস্থানে, একদম আমাদের জানালার সোজা। আমি একটু জড়সড় হয়ে যাই, আব্বুকে জড়িয়ে ধরি। একটু পর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ির শব্দ। 1 জন 2 জন না, অনেকজন একসাথে। আমার অল্প শব্দেই ঘুম ভেঙে যায় কেন জানি। ঘুম ভাঙলে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। আমি ডেকে তুলি সবাইকে। রাতের গভীরতার সাথে সাথে তাদের অত্যাচারও বাড়তে থাকে। কিছুক্ষণ পর ইট ফেলা শুরু হলো ছাদ থেকে। একটু পর পর ধপ 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 ইট মাটিতে পড়ছে। আব্বু আম্মু বিষয়টা বুঝে আমাকে বলল, কিছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শুয়েই শুনতে থাকি, কারণ ঘুম আসছিল না। এভাবে অনেকক্ষণ চলার পর একাই থেমে যায় সব। আমিও ঘুমিয়ে পড়ি। আশ্চর্যের বিষয়, সকালে উঠে আমরা ছাদে গিয়ে দেখি সব ইট ঠিকঠাক আছে। কিন্তু তাহলে রাতে এত ইট কোথা থেকে পড়ল? এক প্রকার রহস্যই থেকে গেছে তা। জানিয়ে রাখি, বাসাটা 2 তলা বাড়ানোর জন্য ছাদের এক কোণে ইট এনে রাখা হয়েছিল, যদিও কনস্ট্রাকশন বন্ধ ছিল। আর রাতের বেলা পুরো বাসায় অনেকের পায়ের হাঁটাহাঁটির শব্দ পাওয়া যেত। বাসায় আমরা ছাড়া কেউ আসতো না। মাঝরাতের পর থেকে কেন যেন অনেকে কথা বলছে, লাফালাফি করছে, এরকম অনেক শব্দ, অনেক ঘটনা ঘটতে থাকতো। ঘটনায় ফিরে যাই। পরদিন জুম্মার নামাজ শেষে হুজুরের এক ছাত্র এসে তাবিজ দিয়ে যায় আমার বড় বোন আর ছোট বোনের জন্য। আল্লাহর রহমতে সেদিন আর রিপা কাঁদেনি। সন্ধ্যায় সব ভালোভাবে যাচ্ছিল। আব্বু আসে 9টা-10টার দিকে। আমরাও শুয়ে পড়েছি। আমরা ভেবেই নিয়েছিলাম আর সমস্যা হবে না রাতে, কিন্তু আমরা ভুল ছিলাম। আজ আবার বাবার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আজ ছাদে কিছুই হয়নি, তাই আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছিলাম। আমার বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। বলে রাখি, ওয়াশরুম যেতে হলে সেই ফাঁকা 2 রুম পার হয়ে যেতে হয়। আব্বু যেহেতু ঘুমের ঘোর নিয়েই যাচ্ছিল, তাই যাওয়ার সময় খেয়াল করেনি। বাসার সব গেট ছিল কাঠের, একমাত্র মেইন গেট ছাড়া। ওয়াশরুমে থাকা অবস্থায় আব্বু ওয়াশরুমের গেটের বাইরে থেকে নক করার শব্দ পায়। আব্বু প্রথমে ভাবে আমরাই হয়তো কেউ আব্বুর পিছে পিছে আসছি, তাই তেমন কিছু বলে না। আবারও নক করার শব্দ, ঠিক 2 বার। আব্বু এবার জিজ্ঞাসা করে, কে? কোনো উত্তর নেই ওপাশ থেকে। কিন্তু কিছুক্ষণ পর আবার নক করলে আব্বু রেগে ওঠে, এই কে? এবার ওপাশ থেকে উত্তর আসে একটা কর্কশ হাসি মেয়েলি কণ্ঠে বলে, বের হবি না, বের হবি না। আব্বু প্রচন্ড ভয় পায়, তবুও চুপচাপ ভেতরেই বসে থাকে অনেকক্ষণ। একটু পরে আব্বু আবার নক করার শব্দ শুনতে পায়, কিন্তু শুনতে পায় অন্য কিছু। ওয়াশরুমটা একদম সেই ফাঁকা রুমগুলোর সাথেই ছিল। আব্বু শুনতে পায় পাশের রুমে খুব লাফালাফি চলছে আর কথাবার্তা। অনেকজনের উপস্থিতি সেখানে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু আব্বু কি করবে সেটা আর ভেবে পাচ্ছিল না ভয়ে। অনেক ভেবে আব্বু অজু করে নেয় এবং সাহস করে আল্লাহর নাম নিয়ে বের হয়। দরজা খুলে সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায়। একদম কোথাও কোনো শব্দ নেই, একদম পিন ড্রপ সাইলেন্স। কিন্তু বাবা একটা জিনিস লক্ষ্য করে, পাশের রুমের দরজাটা খোলা, কেউ আসে না এই রুমে। তাহলে দরজা খোলা কিভাবে? আব্বু একটু এগিয়ে গিয়ে দেখতে চাইতেই দরজা একাই লেগে যায়। শব্দে আম্মুর ঘুম ভাঙলে আম্মু উঠে দেখে আব্বু নেই বিছানায়। আম্মু আমাকে ডেকে তোলে, নিয়ে যায় সাথে। আমরা দেখি আব্বু সেই ফাঁকা রুমের বাইরে জানালার সামনে পড়ে আছে। আব্বুকে ডাকি, ওঠে না। অনেক কষ্টে আমি আম্মু টেনে আব্বুকে রুমে নিয়ে আসি। এরপর ঘটে আমার সাথে ছোট একটা ঘটনা। আমি আব্বুর মাথায় পানি দেওয়ার জন্য পানি আনতে গিয়েছিলাম। টিউবওয়েল চাপতে চাপতে হঠাৎ করে কি জানি গেটের ছিটকানি লাগিয়ে দেয় বাইরে থেকে। আমি চিল্লাচিল্লি করতে থাকি জোরে জোরে, আম্মুকে ডাকি, বারবার বাড়ি মারি। আম্মু দৌড়ে এসে দরজা খুলে দেয়। অবাক আমরা,
এবং সাথে প্রচুর পরিমাণে ভীত। সবাই খুব ভয়ে ছিলাম এসব দেখে। খুব ভয় বললেও কম হবে, সীমা ছাড়িয়ে গিয়েছিল ভয়ের একদম। আব্বুরও জ্বর চলে আসে। আমি আর আম্মু পানি দিতে থাকি। অনেকক্ষণ, প্রায় ভোরের দিকে আব্বুর জ্ঞান ফেরে। এরপর আব্বুর কাছ থেকে শুনি আমরা পুরো ঘটনা। অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে আব্বু বলে, গেটটা ওভাবে লেগে যাওয়ায় আমি ভয় পাই অনেক। আমি চলে আসব এমন সময় হাসিটা আবার আমার কাছে আসে এবং আমার কানের কাছে আসে। আমি জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখি হুবহু আমার চেহারার একজন ফ্যান লাগানোর জন্য যে রডটা, সেটাতে ফাঁসি দিয়ে ঝুলে আছে। কিন্তু ভয়ের পরিমাণ আরো বাড়ে যখন দেখি আমার মতো দেখতে সেই জিনিসটাই এতক্ষণ হাসছিল। আমি আর সহ্য করতে পারিনি, চিৎকার দিয়ে জ্ঞান হারাই তখন। এত সব হওয়ার পর কারোরই থাকার ইচ্ছা ছিল না সেই বাসায়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমাদের 1 মাস যাবৎ থাকতে হয়েছে সেখানে, যার প্রতিটি দিন কেটেছে নতুন নতুন রহস্যময় ভয়ঙ্কর ঘটনার সাথে। সবগুলো তো আর লিখে পাঠানো সম্ভব না, ইমেল অনেক বড় হয়ে যাবে। আমার আরেকটা অভিজ্ঞতা বলে শেষ করছি। এসব ঘটনার 2 থেকে 3 দিন পরের রাতের কাহিনী। আমি আর আমার বড় আপু একসাথে শুয়েছিলাম আপুর রুমে। আব্বু আসেনি তখনও ডিউটি থেকে। রাত 11টার মতো বাজে। হঠাৎ মেইন গেটে নক করার আওয়াজ আসে। বলে রাখি, আব্বু রাত করে বাসায় এসেছিল, তাই অভ্যস্ত হয়েছিলাম দৌড়ে গিয়ে দরজা খুলতে। আমি আব্বু এসেছে ভেবে দৌড়ে দরজা খুলি, কিন্তু কেউ নেই সেখানে। আজব ব্যাপার, আমি স্পষ্ট শুনেছি কেউ নক করছে। এরপর দরজা লাগিয়ে দিয়ে পেছনে তাকাতেই আবার নক করার শব্দ দরজায়। আমি কিছু না ভেবে খুলে দেই আর দেখি কেউ নেই। আজব ব্যাপার, কিন্তু এবার নিচে তাকিয়ে দেখি বড় একটা ব্যাঙ বসে আছে আমার গেটের সামনে। আমার ভয় লেগে যায় অনেক, তাই চুপচাপ গেট লাগিয়ে দিয়ে চলে আসি এবং আপুর সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন যাবৎ এরকম ঘটনা লাগাতার ঘটে যাওয়ায় এমনিতেই আমরা সব বুঝতে পারতাম এসব। সেই একই রাতে আমরা ঘুমিয়েছিলাম সবাই, কিন্তু প্রায় 4টার দিকে আমার ঘুম ভেঙে যায়। সারা বাসায় লাফালাফির শব্দ হচ্ছে। মনে হচ্ছিল অনেকজন একসাথে বাসার এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করছে। আর এটা হচ্ছে একদম আমাদের ডাইনিংটা থেকে শুরু করে একদম ওয়াশরুম পর্যন্ত। আমি ভয়ে জমে যাই একদম, কারণ এই কয়দিনে ফ্যামিলির সকলেরই বোঝা হয়ে গেছে কারা এমন করে। আমরাও কেউ বের হই না রাতে। এরপর যা হয় তার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম। মূলত আমি আমাদের রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দেয়, যেন দরজাটা ধরে টানাটানি করছে, ধাক্কা দিচ্ছে। দরজাগুলো এদিকে অনেক পুরনো আর কাঠের তৈরি, তাই একদম ভেঙে যাবে মনে হচ্ছিল। আপুকে ডেকে তুলি আর আব্বুকে ডাকতে থাকি আমাদের রুম থেকেই। ভয়ে কেঁদে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ছোট বাচ্চাই বলা যায় তখন, কিন্তু ততক্ষণে আমার শব্দ শুনে সব বন্ধ হয়ে গেছে। আপুকে ডেকে তুলে আমি দৌড়ে আম্মু আব্বুর দিকে যাই আর সব বলি। আমি কোনোভাবে আর থাকবো না সেখানে জানিয়ে দেই। তাই আমি সকালে উঠেই চলে যাই দাদুর বাসায়। কেউ না যেতে দিলেও আমি জোর করে দাদু বাসায় চলে যাই। প্রায় 11-12 দিন পরে এসেছিলাম দাদু বাসা থেকে। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাইয়া, আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। কিছুদিন পর পাশের রুমে একটা হিন্দু ফ্যামিলি উঠেছিল। তাদের সাথে আরো অনেক খারাপ কিছু ঘটে। আপনি এবং শ্রোতারা শুনতে চাইলে আমি বাকিটাও লিখে পাঠাবো। বাসাটা এখনো আছে, লোকমুখে শোনা যায় পরে দিনাজপুরের বড় মাদ্রাসার হুজুরকে নিয়ে এসে সব জিন সরানো হয় এবং বাসাটা স্ট্রংলি বন্ধ করা হয়। হুজুরের বাসা সম্ভবত ফুলবাড়িতে। এখন অবশ্য একদম নতুন করা হয়েছে, বাসাটা দোতলা হয়েছে এবং সেখানে ইউনিভার্সিটির ছাত্ররা থাকে। ভাইয়াদের সাথে পরিচিত হওয়ায় তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এখন আর এমন কিছু হয় না সেখানে। দেখলে চেনাই যায় না যে এই বাসা কত ভয়ঙ্কর ছিল। আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি লাজিম ইয়াসির জিয়াদ। আমি আশুলিয়া সাভার থেকে বলছি। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আপনার ভূত FM ও ভূত.com এই শোয়ের প্রতি আমার আলাদা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকে আমি বিভিন্ন স্টোরি কালেক্ট করার চেষ্টা করি। আজকে যে ঘটনাটি আপনার কাছে আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমার একজন পরিচিত ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ভাই আমাকে যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমি লেখার চেষ্টা করছি। আমাকে ভাই তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। সে কারণে ঘটনায় ব্যবহৃত সকল নাম,
ছদ্মনাম। আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার নাম রিফাত। ঘটনাটি যখন আমার সাথে ঘটে সালটি ছিল 2015। আমি সদ্য বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে একটি নতুন বাসায় উঠি। আমরা নতুন বাসায় ওঠায় আমার বাসার জন্য কিছু আসবাবপত্র প্রয়োজন হয়। একদিন বিকেলে আমি আমার ওয়াইফকে একটি ফার্নিচারের দোকানে নিয়ে যাই। বিশেষ দ্রষ্টব্য গোপনীয়তা রক্ষায় আমি দোকানের নাম লিখছি না। দোকানে যাওয়ার পর বিভিন্ন আসবাবপত্র দেখতে দেখতে আমার চোখ আটকে যায় একটি অতি সুন্দর কারুকাজ করা আলমারির ওপর। আমি আমার ওয়াইফকে আলমারিটি দেখিয়ে আলমারিটি নেয়ার কথা বলি। আমার ওয়াইফেরও আলমারিটি অনেক পছন্দ হওয়ায় আমরা আলমারিটি কেনার সিদ্ধান্ত নেই। কেনার সময় আমি একটি অদ্ভুত বিষয় খেয়াল করি। আলমারিটির সৌন্দর্য অনুযায়ী যে দাম হওয়া উচিত, দোকানদার তার চেয়ে অনেক কম দামে আলমারিটি আমাকে বিক্রি করে দিল। আমিও অনেক পছন্দ হওয়ায় 7-5 না ভেবে আলমারিটি কিনে বাসায় নিয়ে আসি। এই আলমারিটি কেনা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। এই আলমারিটি যে কত বড় বিপদের মুখে আমাদের ফেলতে যাচ্ছে এটা আমি কখনো কল্পনাও করিনি। পছন্দের আসবাবটি বাসায় নিয়ে আসার পর 2-3 দিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝে মাঝে মনে হতো আমি এবং আমার ওয়াইফ ছাড়া আমাদের বাসায় তৃতীয় কোনো একজনের অস্তিত্ব আছে। এই বিষয়টিকে আমরা এতটা গুরুত্ব দেই না। আমরা মনে করি এটা হয়তো আমাদের মনের ভুল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। সকালবেলায় বের হয়ে যাই, আবার রাতে বাসায় ফিরি। সে কারণে আমার ওয়াইফ বাসায় সারাদিন একাই থাকে। তো একদিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল আমার পাশের বাসার ফ্ল্যাটের এক ভদ্রমহিলার, এবং কল রিসিভ করা মাত্রই তিনি বললেন, আপনার ওয়াইফ আত্মচিৎকার শুনতে পেয়ে আমি সাথে সাথে আপনার ফ্ল্যাটে যাই। অনেকক্ষণ যাবৎ আপনাদের দরজা নক করছি, কিন্তু তিনি দরজা খুলছেন না। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কথাগুলো শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। 5টার দিকে আমি বাসায় পৌঁছে যাই। আমার কাছে বাসার চাবি থাকায় আমি বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি আমার ওয়াইফ আলমারির পাশে নিচে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে, আলমারির দরজা খোলা অবস্থায়। আমি ওর মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি, এবং এরপর আমি ওকে জিজ্ঞেস করি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন, কি হয়েছিল? এরপর ও আমাকে বলতে শুরু করলো, আমি বিকেলে কাপড় গুছিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলাম। আলমারিটি খোলা মাত্র আমি যা দেখলাম তা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখি মানুষ আকৃতির কিছু আলমারির ভেতরে বসে আছে। সেই জিনিসটার চোখ সাদা বর্ণের, দেখে মনে হচ্ছে চোখের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, আর সেই জিনিসটার সারা শরীরে রক্ত মাখা। আমি এটি দেখা মাত্র চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। আমি এসব বিষয় বিশ্বাস করতাম না। আমি আমার ওয়াইফকে বলি, তুমি হয়তো ভুল কিছু দেখেছো। আরে এরকম কোনো কিছু হওয়া সম্ভব না। আমার এই জিন ভূতের প্রতি অবিশ্বাস করা, এই জিন ভূত বলতে যে কিছু নেই, আমার এই ধারণা, এই বিশ্বাস যে আমাকে সেই রাতেই পরিবর্তন করতে হবে, আমার জানা ছিল না। ওই দিন রাতে আমি এবং আমার ওয়াইফ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক তখন 3:30। আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দে। কান্নার শব্দটি আসছিল আলমারি থেকে। পরক্ষণে আমরা দুজনেই শুনতে পাই কি যেন নারী কণ্ঠে কান্না করছে এবং কিছু একটা বলছে। হঠাৎ আলমারির দরজাটা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে একটি মানুষ আকৃতির কিছু বেরিয়ে আসে। ওই জিনিসটা এক নিমেষে আমার সামনে দিয়ে চলে যায়। আমাদের দুজনের গলা টিপে ধরে। আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মনে হচ্ছিল আজকেই শেষ দিন, আর দিনের আলো দেখতে পারবো না। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান শুরু হয়। যেন আমাদের জীবন ফিরে পাই। ওই শয়তানটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে থাকে, এবং যাওয়ার সময় শুধু একটা কথাই শুনতে পাই, কেউ যেন অলক্ষ্যে বলে, মরবি, তোরা মরবি। ওই দিন সকালে আমি এবং আমার ওয়াইফ ওই ফার্নিচারের দোকানে যাই এবং ওই দোকানদারকে সবকিছু খুলে বলি। দোকানদার তারপর বলতে শুরু করে, আপনারা যেদিন আমাদের কাছ থেকে আলমারিটা কিনেছিলেন, ওই দিন সকালে আমরা এই আলমারিটা আরেকজনের কাছ থেকে কিনে আনি। এরপর দোকানদার আমাদের একটি ফোন নাম্বার দিয়ে বলে, এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। তারা হয়তো কিছু জানে, তারাই আলমারিটা আমাদের কাছে বিক্রি করেছে। এরপর আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেই নম্বরটিতে কল দিয়ে কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা কল রিসিভ করেন। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি কিছুদিন আগে একটি আলমারি বিক্রি করেছিলেন? মহিলাটি হ্যাঁ বোধক উত্তর
উত্তর দেয়। এবার আমরা আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলি। এরপর তিনি যা বলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, আজ থেকে 2 বছর আগে আমাদের বাসায় 3 তলায় একজন স্বামী স্ত্রী ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তারা খুব অদ্ভুত প্রকৃতির। তারা কারোর সাথে কথা বলতেন না, বাসা থেকে বের হতেন না। একদিন রাতে তাদের ফ্ল্যাট থেকে এক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। চিৎকার শুনে আমরা সবাই ওই ফ্ল্যাটে যাই। তাদের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমরা অনেকক্ষণ দরজায় নক করতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে ফেলি। দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে যাওয়া মাত্র আমরা দেখি সেই দৃশ্য যা মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমরা সকলে দেখি ওই স্বামী স্ত্রীর নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তাদের হাত মুচড়ে কেউ ভেঙে দিয়েছে, তাদের চোখ কেউ তুলে ফেলেছে, তাদের দেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। এরকম ভাবে হত্যা করা হয়েছে যে সেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। ওই রাতে বাসায় পুলিশ এসে বাসার প্রতিটি লাশ উদ্ধার করে। ওই স্বামী স্ত্রীর বাসায় একজন কাজের মেয়ে ছিল। তৃতীয় লাশটা ছিল তাকেও ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। এরপর পুলিশ তদন্ত করে, কিন্তু কোনো রহস্য উন্মোচন করতে না পারায় তদন্ত বন্ধ করে দেয়। এরপর আমাদের ওই ফ্ল্যাট কোনোদিন ভাড়া হয়নি, কিন্তু মাঝে মধ্যে ফ্ল্যাট থেকে নানান শব্দ শোনা যেত। এর মধ্যে তাদের পরিবার পরিজন কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা এরপর সিদ্ধান্ত নেই তাদের বাসার সকল কিছু বিক্রি করে দেব। তিনি এই বলে তার কথা শেষ করেন। তার মুখে এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ আমাদের বাসায় আমরা যাব না, আমরা আমাদের বন্ধুর বাসায় যাব। এরপর আমি এবং আমার ওয়াইফ আমার বন্ধু করিমের বাসায় যাই। এরপর করিমকে আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা একে একে খুলে বলি। করিম সব ঘটনা শুনে আমাকে একটি ভালো কবিরাজের সন্ধান দেয়। আমি এবং আমার বন্ধু করিম ওই বিকেলেই কবিরাজের সঙ্গে দেখা করতে তার আশ্রমে চলে যাই। আশ্রমে বেশ কিছুক্ষণ বসে থাকার পর কবিরাজের সঙ্গে আমাদের দেখা করার সুযোগ হয়। তার সাথে দেখা করে আমার এবং আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমি একে একে বলি। শুনে তিনি আমাদের আশ্বস্ত করেন তিনি আমাদের বাসায় কাল আসবেন। সেদিনের মতো আমিও আমার বন্ধু আশ্রম থেকে বাসায় চলে আসি। সেদিন রাতে আমার এবং আমার ওয়াইফের সাথে একটি অদ্ভুত বিষয় ঘটে যায়। আমরা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে ওই শয়তান আমাদের বলতে থাকে, তোরা পালিয়ে যাবি কোথায়? তোরা যেখানেই যাস কোনো লাভ হবে না, তোদের রক্ত শুষে খাবো। এসব দেখে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি ফজরের আজান হয়েছে। ঠিক তখনই আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল কবিরাজের আশ্রম থেকে। কবিরাজ বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে দেখা করতে হবে। আমি আর করিম তখনই কবিরাজের সঙ্গে দেখা করতে চলে যাই। এরপর কবিরাজ আমাদের যা বলেন সেসব কথা শুনে আমরা রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যাই। তিনি বলেন, ওই আলমারিটি কিনে তোমরা মৃত্যুকে আহ্বান জানিয়েছ। ওই আলমারিটি একটি খবিশ জিনের বাসস্থান। জিনকে সে আলমারিতে একটি বাক্সের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। জিনটির প্রধান চাহিদা হলো মানুষের রক্ত। তুমি যে স্বামী স্ত্রীর কথা আমাকে বলেছিলে তারা ভয়ঙ্কর কালো জাদু চর্চা করত। তারা তাদের বিভিন্ন অসাধু কাজ সাধনের জন্য ওই জিনকে বন্দী করে। তারা কালো জাদুতে এতটা পারদর্শী না হয় ওই জিনটি মুক্ত হয়ে যায় এবং একে একে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তারা ওই জিনটিকে একটি বাক্সে বন্দী করতে পেরেছিল। এজন্য ওই জিন কারো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তোমার স্ত্রী বাক্সটা খুলে ওই জিনকে আবার মুক্ত করে দিয়েছে। বাক্সের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। বাক্সের ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। কবিরাজ আবারও বলেন, এই জিনকে আর বন্দী করা সম্ভব হবে না, তবে একটি উপায় আছে, ওই জিনকে মেরে ফেলতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার বন্ধু করিম কবিরাজকে তার শিষ্যকে নিয়ে যাই আমাদের বাসায়। কবিরাজ বাসায় প্রবেশ করা মাত্র বাসার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আর কেউ চাপা গলায় বলতে থাকে, এসেছিস তোরা। কবিরাজ এরপর একটি বৃত্ত আঁকে। আমাকে আর করিমকে সেই বৃত্তে প্রবেশ করতে বলেন, আর আমাকে সেই আলমারিটি যে রুমে আছে সেই রুমটি দেখিয়ে দিতে বলেন। এরপর কবিরাজ তার 4 শিষ্যকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, আর যাবার আগে আমাদের বলে যান, যা কিছু হয়ে যাক আমরা যেন ওই বৃত্ত অতিক্রম না করি। কবিরাজ রুমে প্রবেশ করা মাত্রই সেই ভূমিকম্প বেড়ে চলে। 1 ঘন্টা পর হঠাৎ পরিবেশ স্থির হয়ে যায়। কবিরাজ রুম থেকে বেরিয়ে আসেন, তার সারা শরীরে বড় বড় আঁচড়ের দাগ। এরপর তিনি বলেন, আমরা ওই জিনকে বন্দী করতে পেরেছি, কিন্তু একে বেশিক্ষণ বন্দী রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাক্সটি পুড়িয়ে ফেলতে হবে। এরপর তিনি বাক্সটি পুড়িয়ে ফেলেন। বাক্সটা পোড়ানোর সময় অনেক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। আস্তে আস্তে বাক্সটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর কবিরাজ বলেন, এই জিনটি নেই, মারা গিয়েছে। কবিরাজ তার হাতিয়া নিয়ে চলে যান। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমাদের সাথে।
কথা বলে রিফাত ভাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন। ডিয়ার লিসেনার্স, আপনারা কারো ব্যবহৃত জিনিস কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন, আর কখনো কোনো অদ্ভুত বাক্স পেলে খুলে দেখার চেষ্টা করবেন না। আপনার একটি মাত্র ভুল আপনার জীবন শেষ করে দিতে পারে।